ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী বলেছিলেন, আমরা যুদ্ধ করব কেবল মাটি দখলের জন্য নয়, আমরা যুদ্ধ করব আল্লাহর রাস্তায়, ন্যায়ের পক্ষে এবং সেই দিনের জন্য যেদিন এই পতাকাটি কনস্টান্টিনোপলের দেওয়ালে উঠবে। সেই সময় যখন অন্যান্য সভ্যতাগুলো নিজেদের অস্তিত্ব টিকে রাখার লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তখন একদিকে জন্ম নিচ্ছে আগুনের মতো তলোয়ারধারী জাতি মঙ্গলরা, অন্যদিকে আলোর মতো উদিত হচ্ছে ওসমানীয় তুর্কিদের সৈন্যরা। মঙ্গলদের কাহিনী শুরু হয় চেঙ্গিস খানের হাত থেকে। তার প্রকৃত নাম ছিল তেমুজিন। একজন দরিদ্র ও বাবাহীন কিশোর কিভাবে গোত্র থেকে গোত্র জয় করল, পুরো পৃথিবী কাঁপিয়ে তুলল, যা একটি অলৌকিক ইতিহাস। চেঙ্গিস খান শৈশবেই শিখেছিলেন জীবন মানেই সংগ্রাম। তিনি শুধু যুদ্ধের কৌশল জানতেন না, তিনি জানতেন কিভাবে মানুষকে ভয় দেখাতে হয়। চেঙ্গিস খান তার গোত্রগুলো নিয়ে নির্মাণ করলেন এক বিশাল সাম্রাজ্য, নাম তার মঙ্গল সাম্রাজ্য। আর তখনই আনাতোলিয়ার পশ্চিম দিকে ছোট্ট একটি শিশু জন্ম নেয়, নাম তার ওসমান গাজী। তিনি ছিলেন আর্তুগুল গাজীর পুত্র। ওসমান ছিলেন শান্ত ধর্মভীরু, কিন্তু চোখে ছিল স্বপ্ন। তার স্বপ্ন ছিল ইসলামের ঝান্ডা হাতে তুর্কিদের ঐক্যবদ্ধ করে এক বিশাল ইসলামী সাম্রাজ্য গড়ে তোলার। চেঙ্গিস খান ও ওসমান গাজী দুইজনই ইতিহাসকে বদলে দিয়েছিলেন, কিন্তু দুইজন দিয়েছিলেন দুই রকম ভাবে। আজকের ভিডিওতে আমরা এই কথা জানবো যে চেঙ্গিস খান নাকি ওসমান গাজী, কে বেশি শক্তিশালী ছিল। চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্য ছিল বিশাল, কিন্তু ভিতরে ছিল খালি। তারা জয় করত, পুড়িয়ে দিত শহর, হত্যা করত লাখ লাখ মানুষ। তাদের প্রশাসন ছিল মূলত ভয়ভীতি ও সামরিক শক্তির উপর নির্ভরশীল। চেঙ্গিস খানের মৃত্যুর পর সাম্রাজ্য চার ভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রত্যেকটি সাম্রাজ্য শাসিত হতো আলাদা আলাদাভাবে, এবং প্রতিটি ভাগে ছিল ভিতরের দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা ও অধঃপতন। অপরদিকে ওসমানী সাম্রাজ্য গড়েছিল এক অনন্য প্রশাসনিক কাঠামো। তাদের ছিল একক নেতৃত্ব, যেটা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত হস্তান্তর হতো। তাদের শাসনের মূল ছিল ইসলামিক আইন পরিপূর্ণভাবে মেনে চলা, জানিসারি বাহিনী অর্থাৎ প্রশিক্ষিত নিষ্ঠাবান সেনারা, যারা শুধু যুদ্ধই নয়, শৃঙ্খলা রক্ষা করত। যেখানে মঙ্গলরা শক্তি দিয়ে শাসন করত, অন্যদিকে ওসমানীয়রা শাসন করত সংগঠন ও নিয়ম দিয়ে। মঙ্গলদের যুদ্ধের কৌশল ছিল তীব্র, হিংস্র ও ভয়ঙ্কর। তারা ছিল ঘোড়ার পিঠের যোদ্ধা। তারা একদিনে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করত, শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ত বজ্রপাতের মতো। মঙ্গলদের সবচেয়ে বড় জয় হলো বাগদাদ ও খলিফা হত্যা, চীন ইউনিয়ন সাম্রাজ্য প্রতিষ্ঠা, হাঙ্গেরি, পোল্যান্ড, রাশিয়ার একাংশ দখল। তারা যেখানে যেত রেখে যেত ধ্বংস। শিক্ষা ব্যবস্থা, নিরীহ মানুষদের তারা পুড়িয়ে ছাই করে দিত। আর ওসমানীয়দের সবচেয়ে গৌরবময় জয় ছিল 1453 সালের কনস্টান্টিনোপল বিজয়, যেখানে মোহাম্মদ আল ফাতিহ তার বিশাল কামান দিয়ে বাইজেন্টাইনের অজেয় দুর্গ ভেঙে ফেলেন। এরপর একে একে তারা জয় করে ইজিপ্ট, সিরিয়া, আলজেরিয়া, ইরাক। সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের সময় উসমানীয়রা হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সাম্রাজ্য। তবে উসমানীয়রা গড়েছিল এমন এক সভ্যতা যা আজও টিকে আছে। তারা গড়েছে সুলতান আহমেদ মসজিদ, ইস্তাম্বুল অর্থাৎ ইসলামিক রেনেসার কেন্দ্র, বিচার ব্যবস্থা ও ট্যাক্স সিস্টেম। তারা শুধু মুসলিম নয়, খ্রিস্টান, ইহুদি সব ধর্মের মানুষদের জন্য সুবিচার নিশ্চিত করেছিল। ওসমানীয় সাম্রাজ্য ছিল এক জ্যান্ত ইসলামিক মডেল। চেঙ্গিস খানের মৃত্যুর পর মঙ্গল সাম্রাজ্য দ্রুত ভেঙে পড়ে। ভিতরে ছিল অসংখ্য বিরোধ। তাদের ছিল না ঐক্যবদ্ধ প্রশাসন, ছিল না ধর্মীয় দিক নির্দেশনা। ওসমানীয় সাম্রাজ্য টিকে ছিল 6 শতাব্দীর বেশি, কিন্তু 1800 বা 1900 শতকে ইউরোপীয় শক্তি বেড়ে যায়। ওসমানীয়রা দুর্বল হয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর 1924 সালে খিলাফত বিলুপ্ত হয়। সেই সাথে শেষ হয় এক স্বর্ণযুগের। মঙ্গলরা এসেছিল ঝড়ের মতো আর ধ্বংস করেছিল বহু সভ্যতা। তারা ছিল ভয়ানক কিন্তু ক্ষণস্থায়ী। ওসমানীয়রা এসেছিল আলোর মতো, গড়েছিল জ্ঞান, শাসন, বিশ্বাস। তাদের শাসন শুধু তরবারি নয়, তাদের শাসন ছিল কলমের ও ন্যায়ের আলোর পথে। তাই ইতিহাসে যিনি ধ্বংস করেন তিনি ভয় জাগান, আর যিনি গড়েন তিনি সম্মান পান। তাই ওসমানীয় সাম্রাজ্য আজও মুসলিম বিশ্বের একটি গর্বের বিষয়।